আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি বায়োলজির আমরা যে বোর্ড প্রশ্ন সলিউশন ক্লাসগুলো দিচ্ছিলাম, আমরা এই সলিউশন ক্লাসের আমরা আজকে ফোর্থ চ্যাপ্টার সলিউশন করব। দেখো এখানে একটা সৃজনশীল আমরা রাখছি। দেখো একটা ছবি দেওয়া আছে এক্স একটা ওয়াই। তো এক্স এর যে ছবিটা দেওয়া আছে এখানে কি লেখা আছে যে একটা যেটা দেওয়া আছে একটা পাতার ছবি, যে পাতাতে কি প্রবেশ করতেছে, অক্সিজেন প্রবেশ করতেছে আর বের হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। দেন ওয়াই যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে কি হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে অক্সিজেন বের হচ্ছে। আমরা যদি একটু ভালো করে ভাবি বা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে এক্স কি বোঝাতে চাইছে আর ওয়াই কি বুঝাইতে চাইছে। ওকে, দেখো এখানে এক্স এ মেইনলি ব্যাপারটা কেমন, বিক্রিয়াটা যদি আমি তোমাদের দেখাই, এটা মেইনলি এরকম বিক্রিয়া C6H12O6+O2। ঠিক আছে, মানে অক্সিজেনটা পাতায় প্রবেশ করে গ্লুকোজকে ভাঙছে, এই ব্যাপারটাকে আমরা কি বলছিলাম, শ্বসন বলি। ঠিক আছে, এদিকে দেখো তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে। আচ্ছা, তারপর বিক্রিয়াটা করে যে কমপ্লিট করে আমার কি হয়, CO2+H2, এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর অক্সিজেন প্রবেশ করতেছে। তাহলে আমরা যদি এইটার দিকে তাকাই, এক্স আমার শ্বসন, ঠিক আছে, আর যদি ওয়াই এর দিকে তাকাও কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে। তোমরা এটা ভালো করে জানো এটা কি বিক্রিয়া, সালোক সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড এই মিলে কি করবে, গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস H2O। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের এক্স হচ্ছে শ্বসন আর ওয়াই হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন আমরা প্রশ্নের দিকে আসি, প্রশ্নে কি বলছে। দেখো গ নম্বরে বলা আছে চিত্র এক্স এ সংগঠিত প্রক্রিয়াটির সাইটোপ্লাজমিক ধাপের ব্যাখ্যা করো। এক্স যেটা, এটা শ্বসন। আমরা বলছি প্রথমে আমরা ঠিক করে নিচ্ছি এক্স হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনের যে সাইটোপ্লাজমিক ধাপ বা সাইটোপ্লাজমিক প্রক্রিয়ার কথা বলা আছে, তোমরা জানো যে শ্বসনের চারটা ধাপ। তো চারটা ধাপের মধ্যে চারটাই কিন্তু তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হয় না। চারটার মধ্যে তিনটা মেইনলি তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, আর প্রথম যে একটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তাহলে তোমাকে বাকি তিনটা বর্ণনা দেওয়ার দরকার নাই, তোমাকে যেটা বর্ণনা দিতে হবে সেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক ধাপ। তাহলে শ্বসনের যে প্রথম ধাপটা সেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এই ধাপের বর্ণনা মেইনলি আমাদের গ নাম্বারে চাইছে। ওকে, তাহলে আমরা দেখি কি কি লিখবো। আমরা দেখো এখানে একটা বইয়ের স্লাইড দিয়ে রাখছি, আমরা এইটুকুই মেইনলি লিখবো, আমরা একটু ডিটেলস এটা বোঝার চেষ্টা করবো ব্যাপারটা কেমন। তাহলে আমরা গ নাম্বারে প্রথমে যেটা লিখবো যে উদ্দীপকে এক্স এর সাইটোপ্লাজমিক ধাপ আগে এভাবে লিখবো যে উদ্দীপকের এক্স হচ্ছে শ্বসন। ওকে, তারপর লিখবা যে শ্বসনের সাইটোপ্লাজমিক ধাপ, প্লাজমিক ধাপ গ্লাইকোলাইসিস। তারপরে লাইনে লিখবা যে নিচে গ্লাইকোলাইসিসের বর্ণনা করা হলো। এখন বর্ণনায় তোমরা এইটুকু অংশ লিখবা, আমরা জাস্ট সব লিখেই রাখছি যেহেতু বই থেকে উঠাইছি, তোমরা এইটুকু লিখতে হবে। কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে কি বলছে না বলছে। ওকে, শ্বসনের যে ধাপ, প্রথম প্রথম ধাপ যে ধাপটা সাইটোপ্লাজমে ঘটে সেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমরা মেনলি শ্বসনে কি করি, গ্লুকোজ ভাঙি। ঠিক আছে, শ্বসনে আমরা মেনলি কি করি, গ্লুকোজ ভাঙি। তাহলে দেখো এই প্রথম ধাপের নামই হচ্ছে দেখো গ্লুকোজ ভাঙা। গ্লাইকো মানে হচ্ছে, গ্লাইকো মানে গ্লুকোজ, ঠিক আছে, আর লাইসিস মানে ভাঙা। তাহলে শ্বসনে আমরা গ্লুকোজ ভাঙি, শ্বসনের প্রথম ধাপের নামও হচ্ছে গ্লুকোজ ভাঙা। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলছি, খুব ভালোভাবে বললে বলি গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। ওকে, তাহলে গ্লুকোজ ভাঙা। এখন আসো যে আমরা গ্লুকোজের সংকেত কি, C6H12O6। ওকে, দেখো গ্লুকোজ কয় কার্বনের একটা যৌগ, তোমার গ্লুকোজ অবশ্যই হচ্ছে 6 কার্বনের একটা যৌগ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 3 কার্বনের কোনো কিছু তৈরি হয়, 3 কার্বনের কোনো কিছু তৈরি হয়, তাহলে সেটা কয় কয় অণু তৈরি হবে, অবশ্যই 2 অণু তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে পাইরুভিক অ্যাসিড যেহেতু 3 কার্বনের, তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে 2 অণু, এটা মাথায় রাখবা। দেখো আবার বলতেছি, গ্লুকোজ 6 কার্বন। ওকে, তাহলে এই 6 কার্বন থেকে যদি 3 কার্বনের কোনো যৌগ তৈরি হয়, সেই যৌগ অবশ্যই 2 অণু তৈরি হবে। ওকে, দেখো তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড কয় অণু তৈরি হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। ওকে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। ওকে, তাহলে পাইরুভিক অ্যাসিডের সংখ্যাটা দেখি আমরা একটু। C3 দেখো এখানে দেওয়া আছে H4O3। ওকে, এখন যে ব্যাপার যে এই দেখো এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বনের, 3 কার্বনের। গ্লুকোজ কয় কার্বনের, 6 কার্বনের। তাহলে এখান থেকে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইন সে কথায় লেখা আছে
যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 অণু পাইরুভেনিক অ্যাসিড তৈরি করে, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমরা কি তুমি গ্লুকোজকে ভাঙছো না? এই যেটা গ্লুকোজ ছিল, গ্লুকোজ ভেঙে এখন তোমার অন্য কিছু তৈরি হয়েছে না? তাহলে এই জন্য ব্যাপারটাকে আমরা গ্লুকোজ ভাঙা বা গ্লাইকোলাইসিস বলতেছি। ওকে, আর কেন 2 অণু সেটাও বললাম, কারণ 6 কার্বন ছিল, এটা 3 কার্বন, এই জন্য তোমার এটা হচ্ছে 2 অণু হবে। এখন আসো এই প্রক্রিয়ায় যেটা হবে যে তোমার একটা ব্যাপার আছে যে আমরা শ্বসনের মেইন উদ্দেশ্য কি শক্তি তৈরি করা, ঠিক আছে? শ্বসনের মেইন উদ্দেশ্যই শক্তি তৈরি করা। এখন শক্তি আমরা কি রূপে তৈরি করি? এটিপি রূপে তৈরি করি, এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন রূপে তৈরি করি, অথবা জিটিপি রূপে তৈরি করি। তো আমরা দেখো এই যে গ্লুকোজটা ভাঙলাম, ভেঙে পাইরুভেনিক অ্যাসিড তৈরি করলাম, কিন্তু এখানে আমাদের মেইন তো উদ্দেশ্য ছিল শক্তি তৈরি করা। তাহলে আমরা দেখি যে শক্তিগুলো কি কি পরিমাণ তৈরি হয় এখানে। তাহলে এখানে আমাদের মেইন যে শক্তি তৈরি হয় সেই শক্তির পরিমাণ হচ্ছে তোমার 4 এটিপি তৈরি হবে, ঠিক আছে? 4 এটিপি তৈরি হবে। আর 4 না, 2 এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন, এটা বলবা, ঠিক আছে? এইচ প্লাস এইচ আয়ন। তোমাদের বইয়ে শুধু কোনো কোনো ক্ষেত্রে এইচ প্লাস এইচ আয়ন দেখাইছে, কোনো ক্ষেত্রে এনএডিপি এইচ টু দেখাইছে, সবই একই জিনিস, ঠিক আছে? তুমি যদি বলো যে এনএডিপি এইচ টু, তাও কোনো সমস্যা নেই। কেউ যদি বলে যে এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন, তাও কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এখানে শক্তি হিসেবে কি তৈরি হয়েছে? 4 অণু এটিপি তৈরি হয়েছে, আর 2 অণু এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন তৈরি হয়েছে। আর আরেকটা কথা এখানে বলতে হবে, এটা আমার মেইন যে উৎপাদ বা আমি এটুকু অর্জন করছি, ঠিক আছে? এটা একটা খরচ হয়, খরচের হিসাবটা একটু বলি। এখানে খরচ হবে হচ্ছে 2 এটিপি। ওকে, তাহলে আমাদের নেট উৎপাদ এখান থেকে কত? নেট যে আমি মানে খরচটাকে বাদ দিয়ে আমরা এখান থেকে মেইন যেটা পাই, 2 অণু এটিপি পাই, 2 অণু এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন পাই। তাহলে প্রথম লাইনে আমরা কি লিখবো? যে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভাঙা, সেই কথাটা লিখবো। লেখার পরে লিখবো যে যেহেতু আমার গ্লুকোজ 6 অণু, তাহলে এখান থেকে সরি গ্লুকোজ 6 অণু না, সরি গ্লুকোজ 6 কার্বন, তাহলে এখান থেকে তোমার যে পাইরুভেনিক অ্যাসিডটা তৈরি হবে এটা 3 কার্বনের যৌগ, অবশ্যই 2 অণু তৈরি হবে। ওকে, আর তারপর তুমি তাহলে ভেঙে কি তৈরি করে দেখাইছো। আর তোমার যেহেতু শ্বসনের মেইন উদ্দেশ্যই শক্তি তৈরি করা, তাহলে শক্তি হিসেবে কি পাইলা? 4 এটিপি, 2 এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন। কিন্তু এই 4 এটিপির মধ্যে 2 এটিপি খরচ হয়, তাহলে আমাদের মোট উৎপাদ কত হয়? 2 এটিপি, মানে এখান থেকে 2 বিয়োগ দিব, 2 এটিপি আর 2 এনএডিপি এইচ প্লাস এইচ আয়ন। আরেকটা কথা বলতে হবে, দেখো তোমরা যখন শ্বসন পড়ো, শ্বসনের ক্ষেত্রে শ্বসন 2 প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন, ঠিক আছে? সবাত শ্বসন যেটা, সবাত বলতে কি? বাতাস সহ। আর অবাত বলতে কি? বাতাস ছাড়া, ঠিক আছে? তাহলে বাতাস বলতে এখানে মেনলি অক্সিজেন বোঝানো হচ্ছে, ঠিক আছে? যদি তোমার কোনো একটা শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয়, যেমন ধরো এই শ্বসনে তোমার অক্সিজেন ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে অক্সিজেন ব্যবহৃত হইলে সেই শ্বসনকে আমরা বলবো সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনের প্রথম ধাপের নামও হচ্ছে গ্লাইকোলাইসিস। আর অবাত শ্বসন যেখানে তোমার অক্সিজেন ব্যবহৃত হয় না, সেখানেও প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? তুমি যদি দেখো এখান থেকে বিক্রিয়ায় যে এই গ্লুকোজ প্লাস অক্সিজেন দিয়ে আমি গ্লুকোজ ভাঙতেছি, ভাঙার ফলে তোমার এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে আর পানি তৈরি হবে। তোমাদের একটু আগে হয়তো মনের প্রশ্ন থাকতে পারে যে কি ব্যাপার, এখানে তো আমাদের হচ্ছে হাইড্রোজেন 4 হয়েছে, তাহলে হাইড্রোজেন তো মানে ধরো এখানে অর্ধেক, এখানে অর্ধেক করছি, তাহলে এখানে তো তোমার হাইড্রোজেন 12 আছে, 6 হওয়ার কথা ছিল। মেইনলি ব্যাপারটা কি, বাকি কিছু হাইড্রোজেন অক্সিজেন সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, বুঝছো? এই জন্য আর কি তোমার 6 কার্বন থেকে 3 কার্বন তৈরি হয় আর 2 অণু তৈরি হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে দেখো যেটা বললাম, তাহলে আমাদের যে এই বিক্রিয়া দেখাইছি এটা মেইনলি আমার কি একটা সবাত শোষণ। দেখো অক্সিজেন সহ বিক্রিয়া দেখাইছি আমি, ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়াটা এমন হবে, এখান থেকে বিক্রিয়া, এই বিক্রিয়াটা এমন। তাহলে আমরা এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবাত শোষণ। আর এছাড়াও যদি কোনো কোনো ক্ষেত্রে যদি এখানে অক্সিজেন না ব্যবহৃত করো, তাহলে সেটাকে অবাত শোষণ বলবো। অক্সিজেন যদি ব্যবহৃত না করো, সেখানে তোমার হচ্ছে আর পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না, এখানে তোমার সেক্ষেত্রে তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহল বা তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? তো ওটা আমরা এখানে যাচ্ছি না। আমাদের মেইনলি এখানে যেহেতু শ্বসন বললে যদি তোমাকে উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে তোমাকে সবাত শোষণটা বর্ণনা করলেই হয়, মানে সবাত শোষণে গ্লাইকোলাইসিসটা বললেই হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কিন্তু তারপরে আমরা সেটা লিখবো যে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়ে, ঠিক আছে? কিন্তু আমরা বর্ণনা সবাতকে ধরে করব, বুঝছো কথা? তাহলে এইটুকুই হচ্ছে কথা। আর তো আমরা প্রথমে বলছি যেটা সাইটের মাধ্যমে ঘটে। তাহলে প্রথম লাইন দেখো, আমরা যেটুকু বলছি সেটুকুই এখানে লেখা আছে, এটুকু যদি তোমরা আরেকটু বর্ণনা করে ভালো করে লিখো তাহলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমার বইয়ের যেটুকু এটুকু মেইন অ্যান্সার। তাহলে গ নাম্বারে আমরা যেটুকু বুঝলাম এটুকু লিখলে আমাদের হয়ে যাবে। তারপর আসো যে আমরা আবার দেখি প্রশ্নটা, এক্স এবং ওয়াই দুটি প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। দেখো আমরা প্রথমে বলছিলাম এক্স হচ্ছে শ্বসন আর ওয়াই হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, আমরা একটু ঘ নাম্বার দেখি কি লিখবো। আমরা ইন ডিটেলস এখানে বলবো না, আমরা শুধুমাত্র তোমাদের বেসিকটা বুঝাই দেবো। হ্যাঁ, তাহলে ঘ নাম্বারে প্রথমে আমরা লিখবো যে উদ্দীপকের এক্স কি ছিল? শ্বসন ছিল, ঠিক আছে?
উদ্দীপকের ওয়াই কি ছিল? সালোক সংশ্লেষণ। তাহলে তারপর নিচে এখানে লিখবা যে একটা লাইনে লিখবা যে নিচে শ্বসন এবং সালোক সংশ্লেষণের পারস্পরিক যে সম্পর্ক সেটা আলোচনা করো। এখন তোমরা সম্পর্ক একটু একটু কমন সেন্স খাটালেই বুঝবা যে ব্যাপারটা কেমন সম্পর্ক। দেখো, শ্বসন যে আমি বিক্রিয়াটাকে দেখাই তাহলে তোমরা বুঝবা। আমি কিন্তু এখানে ইন ডিটেলস লিখতেছি না, তোমরা আমি তোমাদের বুঝাই দিচ্ছি, বাকিটুকু তোমরা ইন ডিটেলসে লিখবা। শ্বসনের বিক্রিয়াটা কেমন হয় তোমাদের দেখো, আমরা শ্বসনে মেনলি গ্লুকোজকে ভাঙি, C6H12O6 প্লাস পানি, অক্সিজেন দিলে আমরা কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো প্লাস পানি পাবো, ঠিক আছে, আর প্লাস শক্তি পাবো। শ্বসনের বিক্রিয়াটা এমন, ঠিক আছে। এখন আসলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কেমন? দেখো, আমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়া দেখা তাহলে কি করব? কার্বন ডাই অক্সাইড নিব আর পানি নিব, ঠিক আছে। আমাদের এখানে কি তৈরি করব? C6H12O6 প্লাস O2 প্লাস H2। দেখো পারস্পরিক সম্পর্কটা কেমন, যদি তোমরা এখানে পারস্পরিক সম্পর্ক দেখো, যে ব্যাপারটা হয় যে দেখো, শ্বসনে আমার কি তৈরি হয়েছে? এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, ঠিক আছে। শ্বসনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এই কার্বন ডাই অক্সাইড দিয়ে কি খাবার তৈরি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে দেখো, শ্বসনের যে উপাদানটা তৈরি হচ্ছে সেটা দিয়ে আমরা কিন্তু খাবার তৈরি করতে পারতেছি, ওকে। আবার দেখো, তোমার সালোকসংশ্লেষণে কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন দিয়ে তুমি কি চাইলে আবার গ্লুকোজ তৈরি করতে পারবে না? পারবা। তাহলে দেখো, শ্বসন আর সালোকসংশ্লেষণ ব্যাপারটা একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত, ওকে। তাহলে দেখো, শ্বসন যেটা, তুমি জাস্ট এই কথাগুলোই বলতে পারো যে শ্বসন কাকে বলে। প্রথমে লিখবা যে শ্বসন কাকে বলে। শ্বসন যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি তৈরি করে তাকে শ্বসন বলা হয়, ওকে। তারপরে লিখবা যে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাবার, অক্সিজেন এবং পানি তৈরি করতে পারে, ঠিক আছে। এটা বলবা, বলার পরে তুমি হচ্ছে আবার পরের লাইন বলবা যে আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি তৈরি করতে পারে। তার মানে দেখো, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, ঠিক আছে। এটুকুই তুমি বর্ণনা করতে পারো। এর বাইরে আরো কি বর্ণনা করতে পারো? দেখো, তোমাদের যে প্রশ্নটা দিকে আবার একটু দেখাই, পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। এখন সম্পর্কের মধ্যে আমরা সকল সম্পর্ক বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমরা যে সম্পর্ক দেখালাম যে একজন আরেকজনের উপর নির্ভর করে, সেটা বলতে পারি। দেন তুমি সম্পর্কের একটা হচ্ছে ইতিবাচক দেখাইছো, নেতিবাচক দেখাইতে পারো, ঠিক আছে। নেতিবাচক হিসেবে কি দেখাইতে পারো? যদি সম্পর্ক না থাকে তাহলে তোমার যদি খাবার তৈরি না হয় তাহলে শ্বসন ঠিক মতো হবে না, শ্বসন যদি না হয় তাহলে খাবার তৈরি ঠিক মতো হবে না। এই কথাগুলো তুমি বর্ণনা করতে পারো, ঠিক আছে। আমি এখানে খুব বেশি কিছু লিখলাম না এই সৃজনশীলে, এটা খুবই সোজা একটা বিষয়। তোমরা জাস্ট এই দুটো বিক্রিয়া দেখায় খুব সুন্দর করে একটা সাথে একটা সম্পর্ক দেখায় বর্ণনা করবা, ওকে। এই প্রশ্নের এটুকুই অ্যান্সার, ওকে। আসসালামু আলাইকুম। আমরা এসএসসি বায়োলজি ফোর্থ চ্যাপ্টারে আমরা এখন আরেকটা সৃজনশীল দেখবো, সেটা একটু দেখো। ফোর্থ চ্যাপ্টারে আমরা এর আগে কিছু সৃজনশীল সলভ করছি, আরেকটা দেখো আমরা এখানে বোর্ডে রাখছি। আমরা দেখি একটু কি লেখা আছে সৃজনশীলে। এখানে লেখা আছে একটা গ্লুকোজের সংকেত দেওয়া আছে, গ্লুকোজের সাথে তোমার অক্সিজেন বিক্রিয়া করে কি করছে? কার্বন ডাই অক্সাইড, পানি আর এখানে মেইনলি এটিপি বুঝাইছে, ঠিক আছে। 38 এটিপি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মেইনলি 38 এটিপি, ওকে। তাহলে এখানে যেটা বলছে যে এর হিসাব ছকের মাধ্যমে দেখাও। আমরা এখানে দেখো, এটার অ্যান্সারে কি লিখবো। আমরা একটু অ্যান্সারে যাওয়ার আগে আমরা কিছু কথাবার্তা বলি। এখানে আমরা মেইনলি কি করছি? গ্লুকোজকে ভাঙছি, ঠিক আছে। গ্লুকোজকে ভাঙার সময় যদি অক্সিজেন ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি? সবাত শ্বসন বলি, সবাত শ্বসন। সবাত শ্বসনে এটিপি কতগুলো তৈরি হয়? 38 এটিপি তৈরি হয়, ঠিক আছে। যেহেতু আমরা এখানে সবাত মানে বাতাস সহ, আর বাতাস বলতে সেটাকে অক্সিজেন বোঝাই, তো যেহেতু এখানে অক্সিজেন সহ করছি বিক্রিয়াটা, তাহলে এখানে আমাদের কয়টা এটিপি তৈরি হবে? 38 এটিপি তৈরি হবে। যদি এখানে অক্সিজেন ছাড়া বিক্রিয়াটা হইতো তাহলে আমাদের বিক্রিয়াটা কেমন হইতো? অবাধ শ্বসন হতো, তখন সেটাকে আমরা কি বলতাম? অবাধ শ্বসন বলতাম। তার মানে কি এখানে বাতাস ছাড়া হতো, সেক্ষেত্রে আমাদের এটিপি কয়টা তৈরি হতো? 2টা এটিপি তৈরি হতো, ঠিক আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যেহেতু আমাদের অক্সিজেন সহ, তাহলে এটা আমাদের সবাধ শ্বসন, আমাদের কয়টা এটিপি তৈরির হিসাব দেখানো লাগবে? 38টা এটিপি তৈরির হিসাব দেখানো লাগবে, ঠিক আছে। মেইনলি এটিপি তৈরিটা কোথায় হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তোমার 38টা এটিপি তৈরি হবে, ঠিক আছে। তোমরা যে শ্বসনের ধাপগুলো পড়ছো, তার শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র, ঠিক আছে। এই সিস্টেমে গিয়ে আমাদের 38টা এটিপি তৈরি হয়, সেটা আমরা দেখো বোর্ডে রাখছি। এখানে আমরা দেখো প্রথমে কি লিখবো? উদ্দীপকে বলতে এটা লিখবা। উদ্দীপকে ই বলতে 30 সবাত শ্বসনে, সবাত শ্বসনে
38টি এটিপি তৈরি হওয়াকে বোঝায়। ঠিক আছে, এখন যে ব্যাপার দেখো, যে শ্বসন যে প্রক্রিয়াটা হয় সেখানে তোমরা দেখছো যে অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, আর লাস্ট যেটা বোর্ডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে চারটা ধাপের প্রথমটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হয় অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, আর এই পুরাটা মিলে ব্যাপারটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই ব্যাপারগুলো হয় মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, এখন যে ব্যাপার, তোমার দেখো গ্লাইকোলাইসিসে কি তৈরি হচ্ছিল, দুই অনু পাইরুভিক অ্যাসিড আর দুইটা হচ্ছে এনএডিপি। এনএডিপি মাঝখানে পি লিখলে কোনো সমস্যা নাই, তুমি যদি এনএডিএইচ প্লাস এইচ বলো তাও সমস্যা নাই, এনএডিপি এইচ প্লাস এইচ বলো তাও ব্যাপারটা কেমন তুমি দেখাতে পারো। NADPH প্লাস H আয়ন, অথবা কি NADPH2, অথবা কেউ যদি বলতে পারো যে NADH2। যা লিখবা সেটাই ঠিক, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখন যে কথাটা আসো, এখানে আমি যেটা বলছিলাম যে গ্লাইকোলাইসিস দেখো তোমার এখানে দুই অনু পাইরুভিক অ্যাসিড, আমরা মেইনলি এখানে শক্তির হিসাব করবো। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড পরে গিয়ে এগুলোও ভেঙে যায় মেইনলি। তাহলে আলটিমেট ফলাফল কি এখানে, এই যে এইটুকু শক্তি তৈরি হচ্ছে। ওকে, যে দুই অনু এনএডিপি বা এনএডিএইচ প্লাস এইচ আইন আর 4 অনু বা 4 অনু এটিপি, এখানে ব্যয়িত কত, দুইটা ব্যয়িত হয়েছে। তাহলে ব্যয়িত হলে এখানে দুটা মাইনাস দিলাম, এটিপি কটা থাকে, দুইটা এটিপি থাকে। ঠিক আছে, এখন আসো যে দেখো বাকি ধাপগুলো দেখো, এখানে কি তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এটা শক্তি না। শক্তি বলতে তোমার যে এটিপি, এনএডিপিএইচ প্লাস এইচ আয়ন, জিটিপি, এফএডি, এগুলাকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এখন যে ব্যাপার, এই সবগুলাই অ্যাজ লাইক মুদ্রা। ঠিক আছে, যেমন তোমরা এটিপি কে কি বলো, জৈব মুদ্রা বলো। কি বলো, জৈব মুদ্রা। জৈব মুদ্রা বলতে কি বোঝায়, আর মুদ্রা বা টাকা বলতে কি বোঝায়, তুমি যখন দেখবা যে একটা হচ্ছে, তুমি তোমার দেশে যখন বসবাস করো, তুমি যখন কিছু কিনতে যাও তোমাকে কি করা লাগে, টাকা বা মুদ্রা খরচ করতে হয়। ঠিক আছে, তাই না? ওকে, তেমনি তোমার শরীরে প্রত্যেকটা কাজ, তোমার কোষের মধ্যে প্রত্যেকটা কাজ করার জন্য কোনো না কোনো টাকা খরচ করতে হয়। সেই টাকাটাই তোমার জৈব মুদ্রা বা এটিপি। সেই টাকাটাকে আমরা কি বলবো, ধর তুমি কোষের মধ্যে যে কোনো কাজ করবা, তোমার কোষকে একটু সংকোচন করবা, কোষকে একটু প্রসারণ করবা, তোমার কোষ দিয়ে তুমি খাবার পরিপাক করবা, প্রত্যেকটা কাজের জন্য কি লাগবে, টাকা লাগবে। সেই টাকাকে আমরা কি বলতেছি, এটিপি। আর এটাকে আমাদের জীবদেহে এই টাকা, তাহলে এটার নাম কি, জৈব মুদ্রা। ওকে, এখন ধরো বাংলাদেশের এই টাকার যে গল্পটা বললাম তোমাদের, ধরো বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি চালাই, টাকা চালাই। ঠিক আছে, তুমি ধরো আমেরিকার ক্ষেত্রে ডলার, ওটাও কিন্তু একটা টাকার রূপ, তাই না? তুমি ইন্ডিয়ার ক্ষেত্রে রুপি, এটা একটা টাকার রূপ। এখন তুমি যদি বাংলাদেশে এসে ডলার দাও কোনো একজন দোকানিকে, যে ভাই ডলার দিয়ে বললা যে ভাই একটু কিছু খাবার দেন, ওকে, তুমি একটা কোনো মানে খাবার নিবা দোকান থেকে, ডলার দিলা, দোকানি তো তোমাকে ডলার চিনবে না, তাকে তোমাকে অবশ্যই ডলারটাকে খুচরা করে বা কনভার্ট করে কি করতে হবে, টাকায় কনভার্ট করা লাগবে। এক কথায় তোমার বাংলাদেশ যেমন শুধু টাকা চিনে, সেম ব্যাপার তোমার বডি শুধুমাত্র অন্য মুদ্রাকে চিনে না বা অন্য দেশের কোনো টাকাকে চিনে না, শুধুমাত্র সে তোমার বডি কাকে চিনে, এটিপি কে চিনে। তার মানে তোমার বডি কাকে চিনে না, এনএডিপি এইচ প্লাস এইচ আয়নকে চিনে না বা এটাকে খরচ করতে পারে না, এফএডি এইচ প্লাস এইচ আয়ন বা এফএডি এইচ টু কে চিনে না বা খরচ করতে পারে না, জিটিপি কে তোমার বডি খরচ করতে পারে না। তার মানে এই সবগুলোকে কি করতে হবে, একটা ব্যাংকে নিয়ে গিয়ে তোমার ইয়ে করতে হবে, যে সবগুলোকে এটিপি তে কনভার্ট করা হবে। যেমন তুমি বাইরের দেশ থেকে ডলার নিয়ে এসেছো, ডলারটা তুমি একটা ব্যাংকে নিয়ে গিয়ে তুমি যখন টাকায় কনভার্ট করবে, ব্যাপারটা এরকম। তাহলে এই ব্যাংকটাই মিল এখানে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, সেম ব্যাপার। তাহলে আমাদের এই ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মাধ্যমে এটাকে আমরা কনভার্ট করবো। এখন দেখো তোমার ডলারের ক্ষেত্রে দেখো, $1 ইকুয়াল টু প্রায় তোমার হচ্ছে 110 বা 112 টাকা বা 114 টাকা। ঠিক আছে, তো সেম ব্যাপার তোমার, এটা অনেকটা বেশি দামি টাকা এই এনএডি এইচ প্লাস এইচ এন। এটা মানে কি, তোমার একটা এনএডি এইচ প্লাস এইচ এন মানে তিনটা এটিপি। ঠিক আছে, তাহলে এই যে যখন তুমি এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসলা, তখন দুই একটা এনএডি এইচ প্লাস এইচ এন মানে কয়টা এটিপি, তিনটা। তার মানে দুইটা মানে 6টা এটিপি। আর এখানে তোমার দেখো 4টা এটিপি আর দুইটা খরচ হয়ে গেছে। তাহলে এখানে তোমার কয়টা থাকে, তোমার টাকাকে তো আর কনভার্ট করা লাগবে না, তাই না? বাংলাদেশে তুমি যে কোনো কিছু খাবার নিতে দাও, টাকাই তোমার কাছে, টাকা তো আর তোমার ব্যাংকে যা কনভার্ট করার দরকার নেই। তাহলে এটিপি কে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, এটিপি এটিপি থাকলো। ঠিক আছে, এখন আসো যে এই যে দেখো, তারপরে এই যে অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রে এখানে কি বলছে, 2 অনু এনএডিএইচ প্লাস এইচ আয়ন। তাহলে এটা ওই যে 3 দিয়ে গুণ দেবো, তাহলে 6টা এটিপি তৈরি হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে যে 6 অনু এনএডিএইচ প্লাস এইচ আয়ন, তার মানে 3 দিয়ে গুণ দেবো, 18টি এটিপি। তারপর এফএডি এর ক্ষেত্রে দেখো, এফএডি কে এটাও একটা রাখার মতো, যেটা তোমার কি একটু বেশি মূল্য সম্পন্ন। কেমন, 2 গুণ। তাহলে দেখো তোমাকে এখানে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 এটিপি। আর এখানে তো জিটিপি মানে কি, জিটিপি তোমার হচ্ছে 1 জিটিপি মানে 1 এটিপি। ঠিক আছে, তাহলে 2টা জিটিপি মানে 2টা এটিপি। তাহলে এই টোটাল তোমার এখানে এটিপির হিসাব হলো 38টা এটিপি। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই বক্সের ক্ষেত্রে
বা এটিপির হিসাবের ক্ষেত্রে আমাকে কি এগুলাও দেখানো লাগবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু CO2, এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড, এই ব্যাপারগুলো কি দেখানো লাগবে কিনা? তুমি যদি দেখো, তোমাকে এখানে এখানে বলছে যে ই মানে কি 38টা এটিপি, এখানে ছকের হিসাবের মাধ্যমে 38 এটিপির হিসাব দেখাতে বলছে। তুমি যদি বলো যে না, এইটার হিসাব আমি দেখাবো না, তুমি শুধু লেখলা গ্লাইকোলাইসিসে উৎপাদিত শক্তি 2 অণু এনএডিএইচ প্লাস এইচ আয়ন আর 4 অণু এটিপি, আর এখানে ব্যয়িত দেখালাম, তারপর এখানে এই শক্তির হিসাব দেখালাম। তারপর এখানে তুমি এই কার্বন ডাই অক্সাইড আর অ্যাসিড করে দেখানোর দরকার নাই, যদি না দেখো কোনো সমস্যা নাই, খালি এই শক্তিটা দেখাইলাম, খালি এখানে এই শক্তিটা দেখাইলাম, ঠিক আছে, তাহলেই চলবে, কারণ তোমাকে এখানে এটিপির হিসাব দেখাতে বলছে, ঠিক আছে। এখন কেউ যদি বলে যে ভাই আমি আরো খুব ভালো করে লিখবো, সেই হিসেবে তুমি পুরা বক্স দিতে পারো, ওকে। কিন্তু তুমি যদি শুধুমাত্র এটিপির হিসাব চাই, তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? কারণ তোমাকে প্রশ্ন তো বলেই দিছে যে এই এটিপির হিসাবটা ছকের মাধ্যমে দেখাইতে বলছে, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে বলে, ধরো এমন একটা উদ্দীপকের প্রশ্ন আসছে যেখানে বলছে কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র ছকের মাধ্যমে দেখাও হিসাব করে, তাহলে তোমাকে তখন পাইরুভিক অ্যাসিডও বলতে হবে, তখন অ্যাসিটাইল কোয়েও বলতে হবে, তখন CO2 বলতে হবে, এই CO2 বলতে হবে, ঠিক আছে। তখন তোমাকে পুরো বক্সে দিতে হবে, বুঝছো? শুধু এটিপি হলে শুধু এটিপি হিসাব দিলেও কোনো সমস্যা নাই, আর যখন ইলেকট্রন প্রবাহ তন্ত্র বলবো তখন তোমাকে পুরো বক্স দিতে হবে, ওকে। চ্যাপ্টার একটা প্রশ্ন সলভ করবো, দেখো প্রশ্নটা কি দেওয়া আছে। আমরা যে উদ্দীপকের দিকে তাকাই, এখানে একটা সূর্যের ছবি দেওয়া আছে, অতএব এটা একটা আলোর উৎস, ঠিক আছে। সূর্য থেকে আলো আসার পরে একটা প্রক্রিয়া ঘটছে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে পি প্রক্রিয়া। অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি পি প্রক্রিয়াটি হচ্ছে একটা আলোক নির্ভর পর্যায়। আর এখানে মেইনলি কি হবে, এই প্রক্রিয়াটাই মেইনলি আলোক নির্ভর পর্যায়। এখানে আরেকটা অংশ আছে, সেই অংশটা মেইনলি দুপুরে দেখানো হয়নি, কিন্তু আমরা জানি যে এখানে মেইনলি খাবার তৈরি হবে, ঠিক আছে। আলোক নির্ভর পর্যায়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মেইনলি একটা না, আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ দুইটা পর্যায় মিলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। কিন্তু এখানে যেহেতু দেখাইছে এটা একটা সালোক সংশ্লেষণের অংশ, যেখানে ওই অংশের অর্ধেক দেখানো হয়েছে। অর্ধেক বলতে কি, সালোক সংশ্লেষণের অর্ধেক অংশ হচ্ছে আলোক নির্ভর, সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তারপর এখানে যা উৎপন্ন হলো সেটা সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, ঠিক আছে। অক্সিজেন যুক্ত হয়ে একটা প্রক্রিয়া সংঘটিত হয়েছে কিউ। তারপরে কিউ থেকে কি তৈরি হয়েছে, কিউ থেকে তোমার তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড, ওকে। তাহলে তুমি নিঃসন্দেহে যেটা বলতে পারো যে এখানে যে কিউ প্রক্রিয়া এটা হচ্ছে শ্বসন, কারণ কি দেখো এই এই প্রক্রিয়াটা কি সালোক সংশ্লেষণ না? এই প্রক্রিয়া যদি সালোক সংশ্লেষণ হয়, তার মানে এখানে তোমার খাবার তৈরি চলে, এই খাবারটা অক্সিজেন যে ভাঙছে, ভাঙার পরে কি তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তার মানে কি এই মাঝখানে খাবার ভাঙার প্রক্রিয়াটার নাম কি, শ্বসন, ঠিক আছে। তাহলে কিউ হচ্ছে শ্বসন, আর পি হচ্ছে সালোক সংশ্লেষণের একটা পার্ট, যেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, ওকে। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কিন্তু পুরা সালোক সংশ্লেষণ বর্ণনা করব না, আমরা এখানে সালোক সংশ্লেষণের শুধুমাত্র আলোক নির্ভর পর্যায়টা ব্যাখ্যা করব, ওকে। তাহলে দেখো আমরা দেখি এখানে গ এবং ঘতে কি বলা হয়েছে। গতে বলা হয়েছে যে এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করা। তার মানে কি এস নির্ভর মানে কি, এস আলোর উৎস, আলোক নির্ভর পি প্রক্রিয়া। তাহলে পি প্রক্রিয়া মেইনলি আলোক নির্ভর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে। অথবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নির্ভর পর্যায়, বুঝতে পারছো? তাহলে পি প্রক্রিয়াটা কি, তাহলে পি মেইন একটা সূর্যের আলো কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত, তার মানে কি পি অবশ্যই একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর যেটা হচ্ছে কি পার্ট, আলোক নির্ভর পর্যায় বা আলোক নির্ভর পার্ট, ওকে। তাহলে আমরা সেটাই শুধু বর্ণনা করবো, এখানে আলোক নিরপেক্ষটা বর্ণনা করব না। ঘ নাম্বার দেখো, উল্লেখিত কিউ প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। কিউ মানে কি, শ্বসনের গুরুত্ব বলছে। তাহলে দেখি একটু আমরা এখানে কি কি লিখবো। আমরা দেখো পরের স্লাইডে যাই, আমরা এখানে গ নাম্বারের অ্যান্সারটা দিয়ে রাখছি যে আমরা এখানে বই থেকে আমাদের আসলে দেখো এই অধ্যায়ের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে আমরা হুবহু বইয়ের অ্যান্সার কেন রাখছি, কারণ অন্য অধ্যায়ের মতো এই অধ্যায়ের প্রশ্নের অ্যান্সার নাই। এই অধ্যায়ের প্রশ্ন মোটামুটি হুবহু বই থেকে লিখতে পারাটাই বা লিখতে পারলে বেশি ভালো, হ্যাঁ। এই জন্য আমরা বই থেকে, তোমরা যদি একদম হুবহু এমন মনে না থাকে, আমরা যেটুকু বেসিক কথাবার্তা বলবো এখানে সেইটুকু অ্যাটলিস্ট লিখতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে উদ্দীপকের পি, উদ্দীপকের পি সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। তারপর নিচে লিখবো যে নিচে আলোক নির্ভর পর্যায়ে বর্ণনা করা হলো। তারপর আমরা দেখো এখানে কি কি বর্ণনা করবো, আমরা বইয়ের দিকে পরে যাই, আমরা বেসিক কথাবার্তা বলে বইয়ের দিকে আসবো। একটা কথা জাস্ট মনে রাখলে তোমাদের এখানে সালোক সংশ্লেষণের এই পর্যায়টা খুব ভালোভাবে তুমি পুরোটা বর্ণনা করতে পারবা। খালি তুমি মনে রাখবে যে আমার আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি করা লাগবে,
দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু খাবার তৈরি হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, কিন্তু গ্লুকোজটা তোমার এই আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয় না, গ্লুকোজটা তৈরি হয় তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় কি তৈরি হয় সেটা আমার জাস্ট একটা কথা, মানে আমি তিনটা ওয়ার্ড মনে রাখবো। এই প্রক্রিয়ায় মেইনলি কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, NADPH প্লাস এইচ আয়ন তৈরি হয়, আর এই প্রক্রিয়ায় কি তৈরি হয়? এইচ প্লাস তৈরি হয়। ঠিক আছে, এই তিনটা কথা মনে রাখলে আমার এই পর্যায়ে আমি সব বর্ণনা করতে পারবো। ওকে, দেখো আমরা এখন একটু বলি যে দেখো, যে আমি যে তিনটা কথা মনে রাখতে বলছি, তাহলে এই প্রক্রিয়ায় কি তৈরি হয় সেটা মনে রাখলে আমার অ্যান্সার করা শেষ। এই প্রক্রিয়ায় আমার কি তৈরি হবে? এটিপি তৈরি হবে, NADP এইচ প্লাস এইচ আয়ন তৈরি হবে, আর এইচ প্লাস অথবা প্রোটন তৈরি হবে। ঠিক আছে, এই কথাটা আমাদের বলতে হবে, মানে বা এই কথাটা আমার মাথায় রাখতে হবে, তাহলেই চলবে। দেখো, আমরা প্রথমে এখানে বলা আছে আলোক নির্ভর পর্যায়, তাহলে অবশ্যই আলো অপরিহার্য হবে, আলো ছাড়া এই পর্যায়ে হবে না। এখন তোমাদের এই পর্যায়ে যাওয়ার আগে আরেকটু বেসিক কথা বলে দেয়। দেখো, আমাদের আলোর উৎস কি? সূর্য, তাই না? সূর্য থেকে আমরা আলো পাই। সূর্য থেকে আলোগুলা কিভাবে আসে জানো? বর্তমান সময়ে আমরা জানি তরঙ্গ আকারে আসে, মানে তরঙ্গ আকারে আসে, বুঝছো, কিন্তু আগের সময়ে বিজ্ঞানীরা বলতো কি আলো প্যাকেট আকারে আসে, এরকম প্যাকেট প্যাকেট আকারে আসে, ঠিক আছে, ফোটন বা প্যাকেট আকারে আসে। এই প্যাকেট গুলাকে কি বলা হয়? ফোটন বলা হয়। কি বলা হয়? আগে এই কথা বলা হয়তো, ঠিক আছে। তাহলে সূর্য থেকে আলো শক্তিগুলো কিভাবে আসে? প্যাকেট বা ফোটন আকারে, তার মানে কি এই ফোটনের মধ্যেই আলোর সকল শক্তি আছে, বুঝছো কথা? এই কথা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আলোক নির্ভর পর্যায়ে দেখো, এখন আসলে আলোক, আমরা এখন বইয়ের দিকে আসি। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। সৌরশক্তি কি শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তিতে, মানে এটিপি এগুলা কিন্তু রাসায়নিক শক্তি, বুঝছো? তাহলে সৌরশক্তি কিসে পরিণত হয়? রাসায়নিক শক্তিতে। প্রথমে আমরা বলেছিলাম কি তৈরি, সেটা আবার লিখতেছি। এই প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, NADP এইচ অথবা NADP এইচ প্লাস এইচ আয়ন তৈরি হয়, আর এখানে প্রোটন তৈরি হয়। ঠিক আছে, এই তিনটা কথা বলবো। তাহলে প্রথমে কি বললাম? যে যেহেতু আলোক নির্ভর পর্যায়ে আলো তৈরি হবে, আলো লাগবে, আর এখানে আলোর উৎস কি? সৌরশক্তি, এটা বলবো। আর সৌরশক্তিতে তোমার পরবর্তীতে কিসে পরিণত হয়? এই এটিপি, NADP এইচ প্লাস এইচ আয়ন হচ্ছে প্রোটন, এগুলা মেনলি কি? এগুলা মেনলি রাসায়নিক শক্তি। তাহলে সৌরশক্তি কিসে পরিণত হচ্ছে? রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। ওকে, এখন দেখো এই যে যে কথাটা বললাম যে আলোর যে ফোটন, মানে আলোর শক্তি কেমন আসতেছে? ফোটন রূপে। তাহলে আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি কার মাধ্যমে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তে রাসায়নিক শক্তি রূপে বা রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে থাকে। মেইনলি ব্যাপারটা কেমন সেটা দেখো, তোমাদের জন্য এই বিক্রিয়ার দিকে আসি। দেখো, যে শক্তিটা কার মধ্যে আছে? আলোর মধ্যে আছে। এই যে প্যাকেট রূপে এই শক্তিগুলো আসছে, এই শক্তিটা কি হলো? এই শক্তিটা তোমার এডিপির সাথে যুক্ত হয়ে ফসফেটকে যুক্ত করে এইখানে শক্তিটা আলটিমেট জমা রাখলো, ঠিক আছে। আর এখানে মেইনলি হেল্প কে করছিল? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। বুঝতে পারছো? আবারও বলি, দেখো সূর্যের আলো এটা আসছে, এখন শক্তিটা এখানে আসছে, এই শক্তিটা কি করলো? দুইটা জিনিসকে যুক্ত করলো, এই দুইটা জিনিসকে যুক্ত করলো, ঠিক আছে, দুইটা জিনিস যুক্ত করে কিসে পরিণত করলো? এটিপি। তাহলে এখন মেইন শক্তি কোথায় আছে? এটিপির মধ্যে আছে, বুঝছো? তাহলে আলোর শক্তি কি করলো? দুটো জিনিসকে যুক্ত করলো, এখন শক্তি কার মধ্যে আছে? এটিপির মধ্যে আছে। এখানে কি হেল্প করছিল? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। তাহলে এই কথা মাথায় রাখবা। আর এই প্রক্রিয়ায় যে কে হেল্প করে? হেল্প করে হচ্ছে ক্লোরোফিল। বুঝতে পারছো কথা? তাহলে এই কথাটা আমরা মাথায় রাখবো। তাহলে এই বিক্রিয়াটা আমরা দেখবো। এখন আসলে দেখো, ক্লোরোফিল ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন, এই যে ফোটন গুলা শোষণ করবে, এবং শোষণকৃত ফোটন থেকে কে শক্তি নিবে? এটিপি শক্তি নিবে। নিয়ে কার সাথে যুক্ত হবে? ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। আলটিমেট তাহলে শক্তি কার মধ্যে থাকলো? শক্তি তোমার থাকলো হচ্ছে এটিপির মধ্যে। এই যে তুমি যে ফসফেট যুক্ত করছো, দেখো এখানে এডিপি, এডিপি বলতে বোঝায় অ্যাডেনোসিন ডাইফসফেট, মানে কি দুইটা ফসফেট, এই জায়গায় আছে দুইটা ফসফেট, আর তুমি আরেকটা নতুন ফসফেট যুক্ত করছো। তাহলে নতুন যখন ফসফেট তুমি যুক্ত করছো, তখন এখানে কয় ফসফেট হচ্ছে? দুই আর একে তিন, তাহলে এটিপি তিন ফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। বুঝতে পারছো কথা? তাহলে এই কথাটা মাথায় রাখবো যে এখানে আমার হচ্ছে এটিপির সাথে অজৈব ফসফেট, মানে দুই ফসফেট সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। এই যে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। যে কোনো ফসফেট যুক্ত করাকে কি বলবো? ফসফেট যুক্ত করাকে শুধু ফসফেট বলতে পারো, অথবা ইনঅর্গানিক ফসফেট বলতে পারো। যুক্ত করাকে বলে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। এখন যদি কোনো ফসফোরাইলেশনে আলো ব্যবহৃত হয়, আলোকে জীববিজ্ঞানে ফটো বলা হয়, বুঝছো? তাহলে যেহেতু এখানে আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে কি বলবো? ফটো ফসফোরাইলেশন। ওকে, দেখো, তাহলে এই যে আমরা এখানে হচ্ছে এটিপি ফটোফসফোরেশন প্রক্রিয়া তৈরি করে নিছি, ঠিক আছে। আর আরেকটা যে প্রক্রিয়া NADP এইচ প্লাস এইচ আয়ন তৈরি, এটা তোমাদের লেভেল থেকে দেখানো হয় না। এটা যখন তোমরা ইন ফিউচার বড় কাছে যাবো, তখন NADP টা কেমনে তৈরি হয় এটা একটু জটিল প্রক্রিয়া, এটা তোমাদের বড় কাছে দেখানো হবে। খালি তোমরা বললেই চলবে যে এই প্রক্রিয়ায় NADP এইচ প্লাস এইচ আয়ন তৈরি হয়। তাহলে আমরা এটা তৈরি করছি, আর এটা তৈরিও আমরা খালি বলছি, কিন্তু কেমনে তৈরি হয় দেখানোর দরকার নাই। আরেকটা কি তৈরি হয় আমাদের?
প্রোটন তৈরি হয়। এখন প্রোটন কই থেকে তৈরি হয় তোমরা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি লাগে? মেইনলি কার্বন ডাই অক্সাইড লাগে আর পানি লাগে, তাই না? কার্বন ডাই অক্সাইডটা তোমার লাগবে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, যেখানে আলো লাগে না। আর পানিটা লাগে তোমার কোথায়? আলোক নির্ভর পর্যায়ে। মেইনলি কেন পানি লাগে দেখো, পানিকে আমরা যে ভাঙি, সূর্যের আলো পৌঁছতে পানিকে ভাঙলাম, ঠিক আছে? ইউভি রশ্মিতে পানিকে যেমন ভাঙি, তাহলে আমরা কি পাবো? এইচ প্লাস প্লাস ও টু, অক্সিজেন প্লাস ইলেকট্রন মাইনাস, ঠিক আছে? তাহলে আমরা পানিকে যদি ভাঙি তাহলে আমরা এমন কিছু পাবো। তাহলে এই যে দেখো, এটাই প্রোটন না? এটাই প্রোটন না? এই যে সেই প্রোটন। তাহলে পানিকে যে ভাঙলাম, তোমরা জীববিজ্ঞানের কোথাও যে লাইসিস ওয়ার্ডটা পাও, লাইসিস, লাইসিস মানে ভেঙে ফেলা। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। তোমাদের আমি আগে একটা সৃজনশীলে বলছিলাম যে গ্লাইকোলাইসিস, তার মানে কি? গ্লুকোজ ভেঙে ফেলা, বুঝছো? তাহলে লাইসিস মানে ভেঙে ফেলা। দেখো তো আমরা কি জিনিসকে ভাঙছি? এখানে পানিকে ভাঙছি, ওকে? পানিকে ভাঙছি। তাহলে পানিকে আমরা হচ্ছে কেমিস্ট্রি বা জীববিজ্ঞানের ভাষায় হাইড্রো বলি, ঠিক আছে? তাহলে তো আমরা কাকে ভাঙছি? পানিকে। তাহলে কি বলবো? হাইড্রোলাইসিস বলবো। অথবা এটাকে আরেকটা কি বলতে পারি? তুমি কিন্তু আলো ব্যবহার করে ভাঙছো না, ফটোলাইসিস বলতে পারো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা হাইড্রোলাইসিস বলতে পারি, অথবা কি বলতে পারি? ফটোলাইসিস। দেখো এখানে সে কথাই বলছে, সূর্যের আলো, এখানে তোমার তারপর ক্লোরোফিল লাগবে, ক্লোরোফিলের সাথে পানি বিয়োজিত হয়ে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। এই যে অক্সিজেন তৈরি করলো, এই যে প্রোটন তৈরি করলো, আর এই যে ইলেকট্রন তৈরি করলো, ঠিক আছে? আর এই ব্যাপারটাকে আমরা কি বলছি? হাইড্রোলাইসিস অথবা আলোজিত ভাবে ফটোলাইসিস বলবো, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা এখানে ব্যাখ্যা করবো, ঠিক আছে? আশা করি আমি তোমাদের এই প্রত্যেকটা ওয়ার্ড বুঝাই দিছি, হ্যাঁ? তাহলে আমরা গ নাম্বার এইটুকু লিখলেই শেষ। এখন আসলে আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন দিকে দেখি। বলছে উল্লেখিত কিউ প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। কিউ কি? শ্বসন। তাহলে আমরা একটু শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করব। আমরা এখানে খুব বেশি কিছু লিখবো না, আমরা জাস্ট অল্প একটু বুঝাই দিয়ে এখানে আমরা শেষ করবো, হ্যাঁ? তোমরা এই অংশগুলো তোমাদের বইয়ের শেষে বর্ণনা করা আছে। তাহলে প্রথমে তোমরা কি লিখবা? উদ্দীপকের কিউ হচ্ছে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া। নিচে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব বর্ণনা করা হলো, ঠিক আছে? তাহলে প্রথমে এই কথাটা বলে নিবা। তারপর শ্বসন প্রক্রিয়া কি হয় এটা একটু প্রথমে বলতে হবে, ঠিক আছে? তাহলে তোমার শ্বসন প্রক্রিয়াটা বর্ণনা করবা। তাহলে আমি লিখতেছি না, আমি শুধু মানে বিক্রিয়া দেখাচ্ছি তোমাদের। তাহলে তোমরা বলবা যে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে, তাকে আমরা কি বলবো? শ্বসন প্রক্রিয়া বলবো। তারপর তোমার বিক্রিয়া দেখাবা। তারপরের লাইন থেকে তোমরা এই গুরুত্ব বর্ণনা করা শুরু করো। তাহলে তোমরা কি গুরুত্ব বর্ণনা করবা? যে শক্তি তৈরি হওয়ার মেইন যে বিক্রিয়া, এটা হচ্ছে শ্বসন। এটা শুধুমাত্র উদ্ভিদ দেহে না, এটা কিন্তু প্রাণী দেহের ক্ষেত্রেও শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়, ঠিক আছে? শ্বসন তো শুধু উদ্ভিদ হয় ব্যাপারটা কিন্তু এমন না। তুমি যদি প্রাণী দেহের ক্ষেত্রে কল্পনা করো, সেক্ষেত্রেও শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়। তাহলে তুমি প্রাণী জগতে যত উদ্ভিদ বা প্রাণী আছে, সকলের শক্তি কি প্রক্রিয়ায় তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ায়। এখন তুমি ভাবো যে শক্তি তৈরির একমাত্র উপায় হচ্ছে শ্বসন প্রক্রিয়া। যদি এই শ্বসন প্রক্রিয়াটা না হয়, তোমার শক্তি তৈরি হবে না। এখন যদি শক্তি তৈরি না হয়, তাহলে তোমার কি ক্ষতি হতে পারে বা কি হবে না? তুমি কিছুই করতে পারবে না, সোজা কথায়। তুমি যদি বলো যে আমি হচ্ছে শুয়ে শুয়ে রেস্ট করব, এর জন্য তোমার শক্তি খরচ হয়, ঠিক আছে? তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন, আমি যদি শুয়ে শুয়ে রেস্ট করি, শুধু যে নিঃশ্বাস নেই, সেখানেও আমার শক্তি লাগে। আমার হার্ট সারাদিন পাম্প করতেছে, শক্তি লাগে। একটা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ সারাদিন হচ্ছে কি করতেছে? খাবার তৈরি করতেছে, শক্তি লাগে। উদ্ভিদ সারাদিন হচ্ছে কি মানে মূল থেকে পানি উপরে নিয়ে যাচ্ছে, শক্তি লাগবে। পাতায় খাবার সারা দিয়ে পৌঁছাচ্ছে, শক্তি লাগবে। একটা উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, শক্তি লাগবে, ঠিক আছে? ইভেন মানুষের ক্ষেত্রে বললাম যে তুমি রেস্ট করো, তুমি দৌড়াদৌড়ি করো, তুমি খেলাধুলা করো, ইভেন যা কিছু করো তোমার শক্তি লাগবে। আর এই সকল শক্তি কি উৎপন্ন করে? শ্বসন প্রক্রিয়া উৎপন্ন করে। তাহলে যদি এই শক্তিটা উৎপন্ন না হয়, আলটিমেট কি হবে? উদ্ভিদ তার কোনো কাজকর্মে করতে পারবে না, উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে, সোজা কথায়। বা উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না। সেম ব্যাপার, প্রাণীও বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে? যে প্রাণীও শক্তি তৈরি করতে না পারে, আলটিমেট কি হবে? জীবকুলের জন্য যদি এই যে শ্বসন প্রক্রিয়া না ঘটে, তাহলে জীবকুলের জন্য টিকে থাকাই একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। মানে টিকে থাকতেই পারবে না, সোজা কথা। যদি শ্বসন প্রক্রিয়াটা না ঘটে, তাহলে উদ্ভিদগুলো ধ্বংস হয়ে যাবে, প্রাণীগুলো একসময় ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? এই কথাগুলো তোমরা সুন্দর করে বর্ণনা করবে, ওকে? তাহলে আমরা এটা ঘ নাম্বারে জাস্ট, যেহেতু এটা মোটামুটি বর্ণনামূলক প্রশ্ন, আমরা বেসিকটা বলছি, এটুকু তোমরা যদি সুন্দর করে নিজের মতো করে বর্ণনা করো, তাহলেই হয়ে যাবে, ওকে? তাহলে এইখানে এটুকুই অব্দি অ্যান্সার। দেখো, তোমাদের এসএসসি বায়োলজি 4th চ্যাপ্টারের একটা প্রশ্ন আমরা রাখছি এখানে। এটা মেইনলি রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। দেখো প্রশ্ন দেখে একটু তাকায় কি দেওয়া আছে। পি,
তোমরা যদি দেখো এই ছবিগুলো কিন্তু এই অধ্যায় না, হ্যাঁ, এটা যদি তুমি দেখো এই ছবিটা মিললে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, আর এটা একটা প্লাস্টিডের ছবি। ওকে, আচ্ছা, তাহলে আমরা গদ দিকে দেখি চিত্রের কিউ অঙ্গাণুটি কিভাবে শর্করা তৈরি করে, তার মানে কি প্লাস্টিডে কিভাবে তোমার শর্করা তৈরি হচ্ছে সেটা বলতে বলছে। জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার সাথে পি অঙ্গাণুটির সম্পর্ক বিশ্লেষণ করো। ওকে, আমরা একটু সলিউশনে যাই, আমরা একটু গ নাম্বার আগে সলিউশন করব। তাহলে উদ্দীপকে কিউ অঙ্গাণুটিতে কিভাবে শর্করা তৈরি হয়। দেখো কিউ কিন্তু প্লাস্টিডে মেইনলি শর্করা তৈরি হয় কেমনে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড লিখে পরের পৃষ্ঠে যাবো, তোমরা একটু গোছায় লিখবে, হ্যাঁ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। এটা আবার দুইটা পর্যায় আছে, আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়। এখানে কি কি তৈরি হয় আমরা একটা আগের সৃজনশীল যখন সলভ করেছিলাম আমরা বলছিলাম মেইনলি কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, NADPH প্লাস বা NADH প্লাস এইচ আয়ন, আর প্রোটন তৈরি হয়, ঠিক আছে, আর প্রোটন তৈরি হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায় এখানে মেইনলি কি তৈরি হয়, শর্করা তৈরি হয়। কি প্রক্রিয়ায়, C3 or C4, C3 or C4, C3 কে ক্যালভিন চক্র বলা হয় আর C4 কে হ্যাস এবং স্ক্ল্যাক চক্র বলা হয়, ঠিক আছে। আমরা মেইনলি এখানে হ্যাস এবং স্ক্ল্যাক চক্র বর্ণনা করব না, মেইনলি আমাদের পরিচিত সকল উদ্ভিদে কোন প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়, C3 প্রক্রিয়ায় তৈরি হয়, ঠিক আছে। তাহলে এইটুকু একটু সাজায় লিখবা, কিভাবে লিখবা, উদ্দীপকে কিউ অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড, নিচে প্লাস্টিডে শর্করা তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। এই লেখার পর লিখবা যে প্লাস্টিডে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি হয় এবং এই শর্করা তৈরি হওয়ার দুইটা প্রক্রিয়া বা সালোকসংশ্লেষণের দুইটা প্রক্রিয়া, একটা চালক নির্ভর পর্যায়, একটা চালক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি তৈরি হয় এটা বলবা, তারপর হচ্ছে নির্ভর কি কি হয়, আর নিরপেক্ষ পর্যায়ে কি কি হয় এটা বলবা। আর নিরপেক্ষ পর্যায়ে মেনলি শর্করা তৈরি হয় কিন্তু কি কি প্রক্রিয়া, C3 আর C4। এখানে মেইনলি তোমাকে যেটা বর্ণনা চাইছে শর্করা তৈরির প্রক্রিয়া বর্ণনা, তার মানে C3 ডিটেলসে বর্ণনা চাইছে, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস লিখে রাখছি, এটা তোমাদের এসএসসি বায়োলজি বইয়ে নাই, তোমরা অবশ্যই যখন এই প্রশ্নটা সলভ করবা তোমরা সুন্দর করে খাতায় লিখবা, হ্যাঁ, লিখে মুখস্থ করবা। এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য অনেক নতুন, ঠিক আছে। তাহলে অবশ্যই কি বলছে যে এই ওয়ার্ডগুলো তোমাকে লিখে মুখস্থ করতে হবে, হ্যাঁ, তোমাদের বই এগুলো নাই, তোমাদের বই যেটুকু C3 সাইকেল বর্ণনা করা আছে বা ক্যালভিন চক্র বর্ণনা করা আছে ওইটুকু লিখে ফুল মার্ক পাওয়া সম্ভব না। তাহলে দেখো এটা মিললে কি আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলো লাগে না, সেই পর্যায়ের একটার নাম কি C3, মানে আমাদের আম জাম পরিচিত সকল কাছে C3 প্রক্রিয়ায় শর্করা বা গ্লুকোজ তৈরি হয়। দেখো আলটিমেট গ্লুকোজ তৈরি হয়েছে। আমরা কি শুরু করবো বই থেকে, এই জায়গা থেকে শুরু করব। দেখো কোষে শর্করা কি প্রক্রিয়ায় তৈরি হয়, তোমার হচ্ছে C3 সাইকেল বা ক্যালভিন চক্রের মাধ্যমে তৈরি হয়। তাহলে কোষে আগে থেকে কি থাকে জানো, রাইবোলোজ 1,5 বিস ফসফেট কোষে আগে থেকেই থাকে, সেটা কয় কার্বন, 5 কার্বন। এখন তোমরা জানো যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে আর পানি লাগে। পানিটা কোন পর্যায়ে লাগছিল মনে আছে, আমরা আগের একটা সৃজনশীলে তোমরা আগের ভিডিওতে দেখবে আমরা বর্ণনা করছিলাম যে পানিটা মেইনলি কোন কাজে লাগে, পানিটা মেইনলি তোমার হচ্ছে প্রোটন তৈরির ক্ষেত্রে। এই যে তোমরা দেখো এখানে যে প্রোটনটার কথা বলা হয়েছে এই প্রোটনটা তৈরির ক্ষেত্রে পানি লাগে, ঠিক আছে। আর কার্বনটা লাগে যে এখানে শর্করা তৈরির ক্ষেত্রে। দেখো তাহলে কোষে আগে থেকে কি থাকবে, রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এটা দেখো কয় কার্বন, 5 কার্বন। এটার সাথে বাতাসের একটা কার্বন যুক্ত হবে, তাহলে 5 আর কয় কার্বন হলো, 6 কার্বন। দেখো এই যে যৌগটা এটা কি অস্থায়ী কিটো অ্যাসিড বলা হয়েছে, অস্থায়ী কিটো অ্যাসিড, কয় কার্বন, 6 কার্বন। তাহলে এই যৌগটা বেশিক্ষণ থাকবে না, অস্থায়ী, ঠিক আছে। তারপর প্রথম যে স্থায়ী যৌগ তৈরি হয় তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বন, 3 কার্বন। এই জন্য এই চক্রের নাম কি, C3 সাইকেল, 3 কার্বনের সাইকেল, বোঝা গেছে, বা 3 কার্বনের সাইকেল ওলা চক্র, বুঝতে পারছো। তাহলে প্রথম স্থায়ী উপাদান কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কয় কার্বনের, 3 কার্বনের। এটা যদি স্থায়ী হতো তাহলে আমরা এটাকে C3 না বলে C6 বলতাম, কিন্তু এটা কি অস্থায়ী, 6 কার্বনটা অস্থায়ী, 3 কার্বনটা স্থায়ী, ঠিক আছে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা পরবর্তী কি করবে, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, ঠিক আছে। এটা আবার কি তৈরি করে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। এই দুইটা মিলে ফ্রুকটোজ 1,6 ফসফেট, সরি, শুধুমাত্র ফ্রুকটোজ 6 ফসফেট তৈরি করবে। ফ্রুকটোজ 6 ফসফেট থেকে ফ্রুকটোজ তৈরি হবে আর ফ্রুকটোজ থেকে আমাদের যে প্রয়োজনীয় যে গ্লুকোজ সেটা তৈরি হবে, ঠিক আছে। এখন গ্লুকোজ তো তৈরি হলো, উদ্ভিদ তার খাবার পেয়ে গেল, ধরো পরবর্তী থেকে আবার গ্লুকোজ তৈরি করা লাগবে না, তাহলে তোমাকে তোমার উদ্ভিদ শরীরে এই জিনিসটাকে আবার রেডি তৈরি করে রেখে দেওয়া লাগবে না, অবশ্যই রেখে দেওয়া লাগবে। ধরো তুমি কি করছো, শুধুমাত্র গ্লুকোজ তৈরি করছো, এই জিনিসটা আবার তৈরি করে রাখো নাই, তাহলে কিন্তু পরে গিয়ে কার্বনের সাথে যুক্ত হতে পারবে না, গ্লুকোজও তৈরি হতে হবে না। তাহলে আমরা এই জিনিসটা আবার তৈরি করে রাখবো। দেখো তাহলে এই যে ফ্রুকটোজ 1,6 কেন বারবার বলতেছি, তোমাদের এই পুরা বিক্রিয়াটা আমি লিখি নাই, বুঝছো,
এর আগের ধাপে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়। যাই হোক লাগবে না, আমি যেটুকু লিখছি ছোট করে ওইটুকু তোমাদের জন্য হলেই চলবে। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এইটা তোমার এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে এইটা আর এইটা মিলে কি করবে, জাইলুলোজ 5 ফসফেট তৈরি করবে, যেটা কত 5 কার্বনের যৌগ। এটা আবার পরিবর্তিত হয়ে কি তৈরি করবে, রাইবোলোজ 5 ফসফেট। এটা আবার পরিবর্তিত হয়ে কি করবে, রাইবোলোজ 1,5 ফসফেট। দেখো তাহলে তুমি কোষে এটাও তৈরি করে রাখলা, গ্লুকোজও তৈরি করলা, তাহলে এটার সাথে পরবর্তী আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, আবার এদিকে গ্লুকোজ তৈরি হবে। আবার তুমি এটা আর এটা মিলে, এটা কিন্তু সবটা তুমি নিবা না, কিছুটা তুমি গ্লুকোজ তৈরি করবে আর কিছুটা দিয়ে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করবে। ঠিক আছে, জাস্ট এইটুকু তোমাকে বর্ণনা করতে হবে, যেটুকু এখানে লেখা আছে দেখে দেখে বর্ণনা করবে। কি বর্ণনা করবে এখন, তাহলে আবার আমরা আসি। কোষে অবস্থিত এভাবে লিখবা যে ক্যালভিন চক্রে কোষে অবস্থিত রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, যেটি একটি 6 কার্বনের যৌগ। ঠিক আছে, তারপর কি লিখবা যে এই অস্থায়ী কিটো অ্যাসিডটি পরবর্তীতে স্থায়ী 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এটাই এই চক্রের প্রথম স্থায়ী উপাদান, এই জন্য নাম কি C3 সাইকেল। তারপর বলবা কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি তৈরি করে, গ্লিসারিলডিহাইড 3 ফসফেট তৈরি করে, যেটি ডাইহাইড্রক্সি অ্যাসিডন তৈরি করে। তারপর লিখবা যে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট মিলে কি তৈরি করে, ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট পরে ফ্রুক্টোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। এখন আবার কি হয়, এই পাশে আসে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট মিলে জাইলোলোজ 5 ফসফেট তৈরি করে। এই জাইলোলোজ 5 ফসফেট রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট থেকে আবার কি রাইবোলোজ 1,5 বিসফসফেট। এই যে একটা চক্র হয়েছে না, এই জন্য এটার নাম হচ্ছে C3 সাইকেল। সাইকেল মানে চক্র বোঝানো হয়, বুঝছো? এখানে তুমি যদি এইটুকু এটা দেখানোর পরে যে বর্ণনা করো 3 মার্ক একদম ফুল পাবা। ঠিক আছে, তাহলে আসো পরেরটা দেখি আমরা। জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার সাথে পি অঙ্গাণুর সম্পর্ক বিশ্লেষণ করো। আমরা এটা আর বর্ণনা করব না, কারণ আমরা হচ্ছে খালি একটু বলি কেন বর্ণনা করবো না। পি অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া। আমরা আগের যে ভিডিওগুলো করছি বা আগের যে সৃজনশীলগুলো লিখছি, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি তৈরি হয় এই ব্যাপারটা আমরা ডিটেলসে বলছি। এখানে মেইনলি তাহলে প্রথমে কি লিখবা যে পি অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, তারপর লিখবা কি নিচে মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি বিশ্লেষণ করা হলো, বা শক্তি উৎপন্ন হওয়ার সাথে মাইটোকন্ড্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হলো। তারপর তোমরা কি দেখাবে এখানে মেইনলি আমরা হচ্ছে যে একটা শক দেখছিলাম এটিপির হিসাব, শকে 38 এটিপি হিসাব যেটা করছিলাম আগের ভিডিওগুলোতে তোমরা দেখবা। ঠিক আছে, ওই শকটা তুমি যদি এখানে তুলে দিয়ে প্রথমে শকটা তুলে দেবা, দেন নিচে বর্ণনা করবা। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে এটাও ফুল মার্ক। ওকে, জাস্ট যেহেতু এটা আগের ভিডিওতে আমরা বর্ণনা করছি, সো এখানে আর বর্ণনা করলাম না। ওকে, তাহলে তোমরা এখানে ওই শকটা দিয়ে বর্ণনা করে ফেলো। ওকে, আজকে স্পেশালি এইটুকুই। আল্লাহ হাফেজ। একটা বোর্ড প্রশ্ন দেখবো। দেখো, আমরা একটা বোর্ড প্রশ্ন রাখছি এখানে, দিনাজপুর বোর্ড 2026। এখানে কয়েকটা উদ্দীপক দেওয়া আছে, আগে আমরা দেখার চেষ্টা করি যে উদ্দীপকে কোথায় কি বলছে। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই। ওকে, দেখো আমি যদি প্রথম নাম্বার উদ্দীপক যেটা এখানে যদি দেখি যে জি দেওয়ার পর এই পাশে কি দেওয়া আছে, হচ্ছে ইথাইল অ্যালকোহল দেওয়া আছে। ঠিক আছে, জি একটা এনজাইমের সহায়তায় ভেঙে গিয়ে কি তৈরি করছে, ইথাইল অ্যালকোহল, আর 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে আর এটিপি তৈরি করছে। তোমরা ভালো করে জানো যে আমরা হচ্ছে যখন এই অধ্যায় পড়ছি শ্বসন 2 টাইপের পড়ছিলাম। এক সবসময় এটিপি কি প্রক্রিয়ায় তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায়। একটা এটিপি তৈরি হয় তোমার হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায়, একটা হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়ায়। যদি তুমি এখানে সবাত শ্বসনের এক্সাম্পল দিতে তাহলে তোমার অবশ্যই কি থাকতো, দেখো আমরা সবাত শ্বসনের এক্সাম্পলটা দেখি। C6H12O6 প্লাস O2, CO2 প্লাস H2O প্লাস এটিপি। তাহলে দেখো যে আমাদের এটিপি তৈরি হওয়ার উপায় হচ্ছে শ্বসন। ওকে, তাহলে শ্বসন 2 প্রকার, একটা হচ্ছে সবাত যেখানে অক্সিজেন সহ, আর একটা হচ্ছে দেখো এখানে এটিপি তৈরি, তার মানে এটাও শ্বসন কিন্তু এখানে অক্সিজেন লাগে না, তার মানে এটা হচ্ছে অবাত শ্বসন। ওকে, আর জিটা তাহলে কি, অবশ্যই গ্লুকোজ। এখানে এটা কি হবে C6H12O6, তার মানে এটা গ্লুকোজ অক্সিজেন ছাড়া ভাঙছে, ভাঙার পরে কি করছে, ইথাইল অ্যালকোহল তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে আর এটিপি তৈরি করছে। তোমরা জানো এখানে মেইনলি 2 এটিপি তৈরি হয়। ওকে, তাহলে আমরা 1 নাম্বার কি এটা আমরা দেখে নিলাম যে 1 নাম্বার একটা অবাত শ্বসন আর জিটা মেইনলি গ্লুকোজ। 2 নাম্বার দিকে তাকাই যদি, আমার এখানে কি দেওয়া আছে এটা তোমরা দেখেই বুঝছো যে এটা কি, কার্বন ডাই অক্সাইড আর পানি এই দুটা বিক্রিয়া করছে কার সহায়তায়, আলো এবং ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়া করে কি তৈরি করছে, এক্স, তারপরে পানি তৈরি করছে আর অক্সিজেন তৈরি করছে। এটা সবাই তোমরা যারা এই অধ্যায় পড়ছো এটা চোখ বন্ধ করে বলতে পারবে, এটা মেইন একটা সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এখানে কি তৈরি হবে, এখানে এক্স এর জায়গায় গ্লুকোজ তৈরি হবে, C6H12O6। ওকে, এখন আসো এই যে এক্সটা এখানে আবার দেখানো হয়েছে, এই এক্স, ওই এক্সটা দেখো আবার C6H12O6 প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটা আমি এখানে দেখাইছি।
এটিপি মানে শক্তি, এখানে শক্তি মানে এটিপি। তাহলে দেখো এখানে এই গ্লুকোজটা অক্সিজেন দিয়ে ভেঙে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি। তাহলে আমার এটা হচ্ছে সবাত শোষণ, এটা সালোক শোষণ, এটা হচ্ছে অবাত শোষণ, সরি, এটা অবাত শোষণ, এটা হচ্ছে আমার সালোক শোষণ, আর এটা আমার হচ্ছে সবাত শোষণ। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রশ্নের দিকে দেখি। গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপকের 1 নং প্রক্রিয়াটিতে জি এর অসম্পূর্ণ জারণ ঘটে। জি মানে কি, গ্লুকোজ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে আমরা একটু প্রথমে বলে নিছিলাম 1 নম্বর কি ছিল, অবাত শোষণ ছিল, অবাত শোষণ, অবাত শোষণ। আমরা যখন বইয়ে অবাত শোষণ পড়ছি তখন আমরা জানি অবাত শোষণ মেইনলি কি, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। ঠিক আছে, তাহলে আমাকে এই অবাত শোষণটাই মেইনলি এখানে ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে, ঘ নম্বরের দিকে তাকাও, ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে যে 2 এবং 3 নং প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তাহলে 2 নম্বরটা কি, 2 নম্বরটা বলছিলাম যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। আর 3 নম্বরটা কি, সবাত শোষণ। সবাত শোষণকে আমরা মেইনলি শোষণ বলি। ঠিক আছে, তাহলে আমাকে দেখো, সবাত শোষণকে আমরা শুধু শোষণ বলতে পারি, আর এখানে 2 নম্বর তো সালোক সংশ্লেষণ। তাহলে আমরা ঘয়ে কি বর্ণনা করব, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে যে বৈসাদৃশ্য বা ভিন্নতা, এটা আমরা একটা বক্স করে দেখাই দিব। ঠিক আছে, এই আমাদের গ আর ঘয়ের কথাবার্তা। দেখি আমরা একটু অ্যান্সার গুলো দেখি। তাহলে আমরা এখন গ নম্বরে কি করব, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ অথবা অবাত শোষণটা ব্যাখ্যা করব। দেখো আমরা বই থেকে উত্তরটা দিয়ে রাখছি, মেইনলি তোমাদের এ অধ্যায়ের উত্তরগুলো আমরা কেন বই থেকে রাখছি, তোমাদের বারবার বলছি যে এ অধ্যায়ের উত্তরগুলো খুব একটা চেঞ্জ করার সুযোগ নাই, মোটামুটি হুবহু বই থেকে লিখতে পারলেই ভালো। তারপরেও যারা বই থেকে পুরোটা মনে রাখতে পারবেন তাদের ক্ষেত্রে আমরা তো সহজ করে, যেটুকু সহজ করা যায় সেটুকু তো বলি। ওকে, তাহলে আমরা গ নম্বর প্রথমে দেওয়ার পরে কি লিখবো, যে উদ্দীপকের জি, উদ্দীপকের জি গ্লুকোজ C6H12O6, নিচে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বা অবাত শোষণ বর্ণনা করা হলো। বর্ণনা করা হলো। দেখো তোমাদের আগের পৃষ্ঠে আরেকবার দেখাই, আমাদের গ্লুকোজকে আমরা অসম্পূর্ণ জারণ করে কি তৈরি করছি, ইথাইল অ্যালকোহল তৈরি করছি। ঠিক আছে, আর আমরা কয়টা এটিপি তৈরি করছি, এখানে এটিপি দেওয়া নাই, কিন্তু আমরা মিলি 2টা এটিপি তৈরি করছি। আমি তোমাদের এই বিষয়টা আজকে বুঝাই দেব। দেখো তোমরা ভালো করে জানো যে শ্বসন সবাত হোক বা অবাত হোক, দুইটারই যে প্রথম স্টেপ সেটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস। ঠিক আছে, আমরা কাকে ভাঙবো, মেইনলি গ্লুকোজকে ভাঙবো। তাহলে দুইটারই প্রথম স্টেপ কি, গ্লাইকোলাইসিস, C6H12O6। এখান থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমরা ওই আগের সৃজনশীলগুলো আমরা সলভ করছি, সেখানে বলছিলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মেইন যে কি তৈরি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর কি তৈরি হয়, 4টি এটিপি, আর কি তৈরি হয়, 2টি NADPH প্লাস H আয়ন। ঠিক আছে, তাহলে দেখো যে কোনো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানে এই কয়টা জিনিস তৈরি হবে, গ্লুকোজ ভেঙে আমি কি জিনিস পাবো, এই 3টা জিনিস পাবো। ওকে, আর গ্লাইকোলাইসিস যে কোনো শ্বসনের প্রথম ধাপ। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যে যে কথা বলছে যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, তাহলে প্রথমে আমরা মেনলি কি হবে, গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4টি এটিপি দেন 2 অণু NADH প্লাস H আয়ন। এক কথায় এইটুকু অংশে হুবহু তোমাদের গ্লাইকোলাইসিস বর্ণনা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটুকু বলার পরে গ্লাইকোলাইসিসে আমরা আরেকটা কথা বলছিলাম, কি তোমাদের কি মনে আছে, যে আমরা গ্লাইকোলাইসিসে যা এগুলো তো তৈরি করছি, আমাদের 2টা এটিপি খরচ হয়ে গেছিল, 2টি এটিপি খরচ হয়, গ্লাইকোলাইসিসে 2টা এটিপি খরচ হয়। তাহলে গ্লাইকোলাইসিসের নেট আমি কয়টা এটিপি পাবো, 2টা এটিপি পাবো, 2টি NADPH প্লাস H আয়ন পাবো। ঠিক আছে, তাহলে তোমার দেখো এখানে আমার নেট উৎপাদ কত থাকতেছে, 2 এটিপি। এই যে কারণ দেখো তোমার এখানে 2টা খরচ, তাহলে 2টা খরচ থেকে চারটা থেকে 2 বাদ দিলে আমার কয়টা উৎপাদক থাকতেছে, 2টা এটিপি উৎপাদ থাকতেছে। ঠিক আছে, আর কি উৎপাদ থাকতেছে, 2টি NADPH প্লাস H আয়ন। এখন তোমার এই 2টা এটিপি এটাও একটা শক্তির উৎস, আর এই যে 2টা NADPH প্লাস H আয়ন এটাও শক্তির উৎস। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রথম ধাপে এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণে আমরা কি করব,
ওই আগের গ্লাইকোলাইসিসটাই বর্ণনা করব। তাহলে আমরা কি কি বলবো, যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, 4টি এটিপি তৈরি করে এবং 2টি এনএডিপি H প্লাস H আয়ন তৈরি করে, এবং এক্ষেত্রে 2টি এটিপি খরচ হয়ে যায়, যার ফলে আমাদের মোট উৎপাদ থাকে 2 এটিপি 2 এনএডিপি H প্লাস H আয়ন। তাহলে এইটুকু আমার গ্লাইকোলাইসিস বর্ণনা করা শেষ। তারপর আসো, তাহলে আমরা এখন কি পাইছি, পাইরুভিক অ্যাসিড পাইছি। এখন এটাকেও ভাঙবো না, আমি এটাকেও ভেঙে আমি সর্বশেষ কি পাই সেটা দেখবো। তাহলে এই পাইরুভিক অ্যাসিডের বিজারণ, সেক্ষেত্রে আমরা দেখো পাইরুভিক অ্যাসিড আবার কি হয়, তোমার পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে মেইনলি কি করে, ওই যে ইথাইল অ্যালকোহল, পাইরুভিক অ্যাসিড ভেঙে কি করবে, ইথাইল অ্যালকোহল করবে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল দেখো তোমরা এখানে যেটা দেওয়া আছে সেটাই আর কি, C2H5OH প্লাস CO2। ঠিক আছে, C2H5OH প্লাস CO2 প্লাস 2 এটিপি তৈরি করবে। ওকে, তাহলে দেখো পাইরুভিক অ্যাসিডটা আবার কি করবে, বিতাড়িত হয়ে তোমার সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় কে ভাঙবে, পাইরুভিক অ্যাসিড ভাঙবে বা বিতাড়িত হবে, হয়ে কি করবে, কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেখাইছি। তারপর দেখো এই যে ইথাইল অ্যালকোহল তৈরি করছে। ঠিক আছে, এটা ইথাইল অ্যালকোহল কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। ঠিক আছে, কখনো কখনো শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। আমাদের এই বিক্রিয়ায় কি তৈরি হয়েছে, ইথাইল অ্যালকোহল। মনে রাখবা, যদি ইথাইল অ্যালকোহল তৈরি হয় তার সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আর যদি দেখো যখন ইথাইল অ্যালকোহল তৈরি না হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে না। ঠিক আছে, যদি তুমি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দেখাও পাইরুভিক অ্যাসিড বা গ্লুকোজ ভেঙে, তাহলে শুধুই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর যখন তুমি ইথাইল অ্যালকোহল তৈরি করবা, সেক্ষেত্রে ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আমি তোমাদের এখানে যে জন্য নিয়ে আসছি, যে 2 অণু এটিপির হিসাবটা দেওয়ার জন্য। দেখো এই অংশটা তো গ্লাইকোলাইসিস বলে নিছিলাম, এই অংশটা হুবহু গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। আচ্ছা দেখো, গ্লাইকোলাইসিসে আমি মোট কি পরিমাণ শক্তি পাইছিলাম, অবশ্যই লিখে রাখছি। মোট শক্তি পাইছিলাম কি, 2 এটিপি, আর কি শক্তি পেয়েছিলাম, 2 NADPH প্লাস H আয়ন। দেখো এই যে 2 এটিপি, এটাই মেইনলি শক্তি রূপে থাকে। তাহলে এই শক্তিটা কোথায় যায়, তুমি গ্লাইকোলাইসিসে লাস্ট ধাপে কি পাইছিলে, পাইরুভিক অ্যাসিড, এটাকে ভেঙে আমি ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি না। তাহলে এটাকে যখন তুমি ভাঙবা, তখন তোমার এই 2 অণু NADPH প্লাস H আয়নের শক্তিটা খরচ হয়ে যায়। তাহলে আলটিমেট কোনটুকু থাকে, শুধু থাকে মাত্র হচ্ছে 2 এটিপি। জাস্ট এটাই আমরা এখানে দেখাই। ঠিক আছে, দেখো সে কথা এখানে বলা আছে যে গ্লাইকোলাইসিসে যে তোমার NADPH প্লাস H আয়ন তৈরি হলো। ঠিক আছে, এইটা দেখো কই ব্যবহৃত, এই লাইন বাদ দাও, তুমি চাইলে লিখতে পারো, না চাইলে এখান থেকে লিখতে পারো যে গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADPH প্লাস H আয়ন জারিত হয় এবং তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথানল উৎপাদনে। ঠিক আছে, আমরা এখানে ইথানল উৎপাদন করছি। তাহলে দেখো আমাদের তো খরচই হয়ে গেল, এটা তো আমার নাই। এখন থাকে কোনটা, এটা। জাস্ট এই জন্য আমরা বলি কি, যে অবাধ শ্বসনে 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, আর দেখো অক্সিজেনকে আমরা কোথাও ব্যবহার করছি, যখন এখান থেকে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিলাম, এখানে আমরা অক্সিজেন ব্যবহার করি নাই। আর পাইরুভিক অ্যাসিড ভেঙে যখন আমরা হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করলাম, কার্বন অ্যাসিড তৈরি করলাম, এখানে আমরা গ্লুকোজ ব্যবহার করি নাই। সেই কথাটাই বলছে যে এখানে অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ ফসফোরিলেশনও চলে না। ঠিক আছে, এক কথায় অক্সিজেনের এখানে কোনো ব্যবহার হয় না। ঠিক আছে, আর এই লাস্ট লাইন যেটা যেটা তোমার হিসাব করে দেখালাম, যে মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি যদি এইটুকু লিখো, তাহলে তোমাদের গ নাম্বারের শেষ, আর বাকিটুকু তো আমি বুঝাই দিলাম তোমাদের। এখন আসো আমরা যদি একটু আহ ঘ নাম্বারের দিকে দেখি। আমরা আগেই বলে নিছিলাম যে 2 নাম্বার কি ছিল, সালোক সংশ্লেষণ। আবার 3 নাম্বার বিক্রিয়াটা কি ছিল, সবাত শ্বসন। আমি তোমাদের একটু আগে বললাম যে সবাত শ্বসন বলতে আমরা শ্বসনকেই বুঝি। ঠিক আছে, তাহলে মেইনলি আমরা কার কার পার্থক্য দেখাবো বা বৈসাদৃশ্য দেখাবো, সালোক সংশ্লেষণ আর শ্বসন। তাহলে আমরা দেখো ঘ নাম্বারে কি কি লিখতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে উদ্দীপকের 2 নাম্বার বিক্রিয়াটি, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সালোক সংশ্লেষণ। ঠিক আছে, তারপর লিখবা যে 3 নং বিক্রিয়াটি, 3 নং বিক্রিয়াটি সবাত শ্বসন। সবাত শ্বসন। এরপর লিখবা যে নিচে সালোক সংশ্লেষণ এবং সবাত শ্বসনের বৈসাদৃশ্য বর্ণনা করা হলো। করার পর তোমরা এটা সলভ করবা। জাস্ট যে কোনো পার্থক্য বা বৈসাদৃশ্য এগুলা দেখানোর জন্য সলভ করা বেটার। ঠিক আছে, আমরা এটা সলভ করে নিব।
ছকের এক পাশে আমরা সালোকসংশ্লেষণ দেখাবো আর এক পাশে শ্বসন দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে প্রথমে তোমরা সংজ্ঞা দিয়ে শুরু করতে পারো। তোমরা জানোই যে সংজ্ঞাটা কি। যে প্রক্রিয়ায়, আমি একটু লিখি, যে এবং পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে তাকে তাকে সালোকসংশ্লেষণ বলে, ঠিক আছে? তাহলে এই পাশে আমরা সংজ্ঞাটা লিখলাম, দেন ওই পাশে আমরা একই শ্বসনের সংজ্ঞা লিখবো। যে প্রক্রিয়ায় গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেহেতু এখানে আমরা বলে নিয়েছিলাম সবার, আমি সবারটা দিই এখানে, ঠিক আছে? অক্সিজেন এর সহায়তায় ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসন বলে। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে নিলাম, ঠিক আছে? তারপর আমরা লিখব যে দেন সেকেন্ড লাইন, তোমরা ভালো করে জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি তোমার হচ্ছে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, ঠিক আছে? তাহলে এখন সে কথাই লিখো, এ প্রক্রিয়ায় সৌরশক্তি সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আমি তোমাদের ব্যাপারটা বোঝাই দিই। দেখো, সূর্যের আলো, হ্যাঁ, এই সূর্যের আলোতে তো আমরা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করতেছি। আলটিমেট আমরা কি তৈরি করি? C6H12O6। তাহলে এটা মেইনলি কি? সৌরশক্তি। তুমি আলটিমেট কি তৈরি করলা? গ্লুকোজ তৈরি করলা। গ্লুকোজ একটা রাসায়নিক পদার্থ না? তাহলে এই শক্তিটা কার মধ্যে আছে? এখন একটা রাসায়নিক পদার্থের মধ্যে। এই জন্য আমরা বলি যে এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, ঠিক আছে? এখন দেখো শ্বসনে কি হয়। এ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিণত হয়। গতিশক্তিতে পরিণত হয়। এই ব্যাপারটা একটু বুঝাই দিই। দেখো, এই গ্লুকোজটা শ্বসন প্রক্রিয়া ভেঙে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, পানি আর কি তৈরি করে? এটিপি তৈরি করে, ঠিক আছে? তাহলে যে এটিপি, এই এটিপি মানে কি? তোমার কাজ করার শক্তি, ঠিক আছে? এই কাজ করার শক্তিকে বলা হয় গতিশক্তি, বুঝছো? তাহলে দেখো, এই রাসায়নিক শক্তি আবার কিসে পরিণত হলো? কাজ করার শক্তিতে পরিণত হলো, যেটাকে আমরা বললাম গতিশক্তি, ঠিক আছে? তাহলে আমরা এই দুই পয়েন্ট লিখলাম। তোমরা ভালো করে জানো যে যে সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো লাগবে। তার মানে কি? তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দিনের বেলায় ঘটে, ঠিক আছে? আর শ্বসনের ক্ষেত্রে সূর্যের আলোর কোনো নিড নাই। দিনের বেলায় ঘটবে, রাতের বেলায় ঘটবে। তাহলে সেই পয়েন্টটা লিখো যে এটি শুধুমাত্র দিনের
বেলায় ঘটে। ওকে, আর এটা লিখবা এটি দিন এবং রাত উভয় সময়ে ঘটে। আচ্ছা, আরেকটা কথা লিখবা এর পরে। দেখো, তোমরা ভালো করে জানো যে সালোকসংশ্লেষণ কোথায় হয়, শুধুমাত্র সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে সালোকসংশ্লেষণ হয়, ঠিক আছে। আর শ্বসন মানে কি, শক্তি তৈরি করার প্রক্রিয়া। তুমি বলো তো যে উদ্ভিদের অংশ, যে অংশটা সবুজ না, উদ্ভিদের মূল তো সবুজ না, ওখানে কি শক্তি লাগবে না? অবশ্যই লাগবে। তার মানে কি, শ্বসন তোমার সকল কোষগুলোতে ঘটবে, আর এখানে শুধুমাত্র যে অংশে উদ্ভিদের সবুজ অংশ আছে সেই অংশের কোষগুলোতে তোমার সালোকসংশ্লেষণ ঘটবে, ঠিক আছে। তাহলে এটা লিখবা যে উদ্ভিদের সবুজ অংশে সালোক সংশ্লেষণ ঘটে। এখানে লিখবা যে উদ্ভিদের সকল অংশে শ্বসন ঘটে, ঠিক আছে। এখন তুমি আরেকটা কথা লিখতে পারো, যেটা সংজ্ঞার মধ্যে লিখছো, আবারও বলতে পারো যে এ প্রক্রিয়ায় প্রধান উৎপাদ কি? মেইনলি গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ। আর এ প্রক্রিয়ার প্রধান উৎপাদ শক্তি। আমরা মিলি শক্তির জন্য এই শ্বসনটা ঘটাই, ঠিক আছে। উৎপাদ শক্তি। এখন চাইলে তুমি এটা আরো অনেক কিছু লিখতে পারো। হ্যাঁ, আমি আর দু একটা লিখে শেষ করে দিব। তুমি বিক্রিয়াটা দেখাতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু বিক্রিয়াটা দেখাই। বিক্রিয়াটা আমরা কি, এখানে আমরা হচ্ছে CO2 প্লাস H2O, তোমার ইউভি, আর এখানে ক্লোরোফিল। তাহলে এখানে কি তৈরি হবে? C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস H2O, ঠিক আছে। তারপর এপাশে বিক্রিয়াটা দেখাও। C6H12O6 প্লাস অক্সিজেন, আলটিমেট কি তৈরি করবে এখানে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস 38 এটিপি, ঠিক আছে। এটুকু লিখে তুমি চাইলে শেষ করে দিতে পারো, বা চাইলে কেউ, আমি দেখো অলরেডি 6টা পয়েন্ট লিখছি, তারপর উদ্দীপকের উপরে লিখছিলাম যে একটা সালোকসংশ্লেষণ, একটা শ্বসন। তো ওখানে আমি যদি 1 মার্ক পাই, দেখো এখানে আবার 6টা পয়েন্ট লিখছি, ইজিলি এখানে 4 মার্ক পাওয়া যায়। ওকে, জাস্ট এখানে লিখে তোমরা শেষ করে দাও। ওকে, তাহলে তোমাদের এটুকু লিখলে এই সৃজনশীল শেষ হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।